আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, একটা গুড নিউজ দিয়ে শুরু করি। আগে যেখানে হচ্ছে যে হাসপাতাল এবং ক্লিনিকটা হচ্ছে নবায়ন করতে হতো প্রতি বছর, এটা একটা হ্যাসেল ছিল। তো সেই জায়গাতে 1 বছরের জায়গায় সরকার 2 বছরের করার একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো এটা নিয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। সরকার দীর্ঘদিনের আমাদের যে দাবি ছিল এটা ওনারা পূরণ করেছে। অর্থাৎ এই আগামী বছর এখন থেকে 2 বছরের টাইম দিবে। এটা বড় একটা হ্যাসেল দূর হলো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি লাইসেন্স 5 বছরের জন্যই দিতে পারে, কিন্তু প্রতি বছর সুপারভিশনটা রাখা দরকার, যে আমরা কি করছি, আমাদের ডিটেরিয়েট করলো না ডেভেলপ করলো, এগুলো সরকার দেখা দরকার। কিন্তু লাইসেন্সগুলো যদি 5 বছরের জন্য দিয়ে দেয়, প্রতি বছর ফিস নিয়ে আমরা অনলাইনে দিয়ে দিব, এটা করলে অনেক ভালো হইতো। তবে 2 বছর হয়েছে, 2 বছরও কিন্তু অনেক ভালো জায়গা। আমাদের প্রতি বছরই একটা বড় দুর্বলতা হলে এটা নিয়ে দৌড়াইতে হয়। আর সরকারের লোকজন কম, তারাও সময় দিতে পারে না, এই জন্য অনেক সময় এই লাইসেন্সগুলো নিতে ডিলে হয়ে যায়। আমি মনে করি ডিলে হওয়ার চাইতে এটা ভালো পদক্ষেপ। জি, সেটা হয়তো যেহেতু 1 বছরের জায়গায় 2 বছর করা হয়েছে, পরবর্তীতে হয়তো ধাপে ধাপে সেই সিদ্ধান্তগুলো আসতে পারে হয়তো। আমরা একটু যে ইস্যুসটা নিয়ে আসলে বর্তমানে সবচেয়ে বেশি সবাই আশঙ্কায় রয়েছে, বাবা মা বলেন, প্রত্যেকেই কিন্তু আশঙ্কায় রয়েছে হাম ইস্যুস নিয়ে। এই যে হামের যদি আমরা সরকারিভাবে মৃতের সংখ্যাটা বলি, সেটাও কিন্তু 885 জন বাচ্চা কিন্তু মারা গেছে এবং বড়রাও আক্রান্ত হচ্ছে, সেটাও আমরা জানি। তো এই যে এখানে আসলে আমাদের ব্যারিয়ারটা কোথায়, যে আমরা আসলে কন্ট্রোলে নিতে পারছি না কেন? টিকা যেটা জানি যে ভ্যাকসিনেশনের জায়গাটাও অ্যাভেলেবেল আছে, সেটা এক সময় তো আপনি দেখছেন মনে হয়, পেপারে তো ধারাবাহিকভাবে আসতেছে পেপার এবং ইলেকট্রিক মিডিয়াতেও প্রচার হচ্ছে যে কিছু স্লথগতি ছিল। ধরেন 24 সালে যেটা ক্যাম্পেইন হওয়ার কথা ছিল সেটা 25 সালে হয়েছে। আবার একটু মনোযোগ টাইফয়েডের দিকে চলে গিয়েছিল, মিজেলসের দিকে ছিল না। এরকম তো একটা অবহেলা আছেই, অবহেলা আছে, আর নেতৃত্বের একটু দুর্বলতাও ছিল। এখন এটা পূরণ হওয়ার পক্ষে। আর এইগুলা আমি মনে করি যে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সরকারের কিন্তু দায়িত্ব শতভাগ বাচ্চাকে টিকা দিতে হবে। এটা শুধু ক্যাম্পেইনের মধ্যে থাকলে হবে না, এটা একান্ত বাধ্যগত একটা অবস্থায় নিয়ে যেতে হবে। জানেন, প্রত্যেকটা আমার জানা মতে প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ডগুলাতে প্রতি ওয়ার্ডেই মনে হয় স্বাস্থ্যকর্মী আছে। তো স্বাস্থ্যকর্মীদের কাজটা কি? স্বাস্থ্যকর্মীদের কাজ হলো যে যারা স্বাস্থ্যের আওতায় আসছে না, যাদের কষ্ট আছে, যাদের চিকিৎসা প্রয়োজন, তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে বাধ্য করা। সেটা সামাজিক আন্দোলনের সামাজিক ইয়ের মাধ্যমে, মানে সমাজপতি যারা আছে, সমাজে যারা নেতৃত্ব দেয়, তাদের সহযোগিতাও কিন্তু নিতে পারে। আর সরকারেরই তো যথেষ্ট সক্ষমতা এখন আছে। মনে করেন একটা স্বাস্থ্যকর্মী, একটা ইন্সপেক্টর বা একটা স্বাস্থ্যকর্মী যদি থাকে, ওই যে ইপিআইতে যারা কাজ করে, তারা যদি প্রত্যেকটা বাড়ি বাড়ি খোঁজ রাখে কবে বাচ্চা হলো এবং কবে বার্থ সার্টিফিকেটের বাধ্যকতায় আনা যাইতে পারে, এবং কোনো গার্জিয়ান যদি, অভিভাবক যদি একটু উদাসীন থাকে, তাদেরকে বাধ্য করতে হবে। আমরা যদি শতভাগ টিকা নিশ্চিত করতে পারি, তাহলে এই প্রাদুর্ভাবগুলো হবে না। এটা আর সরকারের ওই যে 3-4 বছর পর পর ক্যাম্পেইন হয়, আমার মনে হয় ক্যাম্পেইন থেকে বেরিয়ে এটা বাধ্যগত অবস্থায় যাওয়া উচিত। প্রত্যেকটা মানুষকে বাধ্য, তাদের একটা কার্ড, একটা ইমিউনাইজেশন কার্ড তাদের হোল্ড করতে হবে, তাদের একটা বার্থ সার্টিফিকেট নিতে হবে, তাদের এরকম কাজ যদি হয়, তাহলে আমার মনে হয় যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। এখনও প্রতিদিন 1000-এর উপরে উপসর্গে বা ধরা পড়ছে, এবং প্রতিদিন 4-5 জন 7 জন 10 জন করে মারা যাচ্ছে। এটা আমাদের জন্য অবশ্যই এটা দুঃখের। এটা আপনি যদিও বাধ্যতামূলক বলছেন এবং বেশ কিছু ইস্যুস নিয়ে বলছিলেন, কিন্তু আপনার সাথে আবার যখন অফেয়ারে কথা হচ্ছিল, তখন আপনি বলছিলেন যে এখনও আসলে অনেকেই আসলে অনীহা প্রকাশ করছেন ভ্যাকসিনেশনের ব্যাপারে। এটা আসলে কেন? মানে এটা কি অভিভাবকের আসলে তাদের? অনীহা বলি নাই, আমি বলছি যে উদাসীন। আচ্ছা, ধরেন একটা বাচ্চা যখন হয়, আমাদের এখনো অনেক প্রান্তিক লেভেলে জনগণ আছে, বাবা মা আছে, যে তারা কিন্তু স্বাস্থ্য সচেতন না। তারা ঠিকমতো খাবারই পায় না, ওদের বাসস্থান ঠিক নাই, ওদের কাপড় চোপড় ঠিক নাই। তাহলে বাচ্চাদের অবস্থাটা কি?
বাচ্চারা এখনও দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না ঠিকমতো। সেই জন্য কিছু উদাসীনতা থাকে, অর্থের অভাবে হোক আর জ্ঞানের অভাবে হোক, তাদেরকে আওতায় নিয়ে আসা, এই কথাটা আমি আপনাদের বলছি। সেই বাধ্যবাধকতায় আনতে গেলে আসলে কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? এটা আমি মনে করি মানে দায়িত্বশীল ডিপার্টমেন্টগুলো যদি কাজ করে, যেমন যারা জনস্বাস্থ্য দেখে, যারা পরিবেশ দেখে, যারা আদমশুমারি দেখে, যারা শাসন প্রক্রিয়া দেখে, সমন্বিত একটা কমিটি থাকলে এগুলা কিন্তু খুব বেশি না। আপনি দেখবেন 2 to 3%, 5% মানুষ একটু উদাসীন, 1 to 2% মানুষ একটু বেশি বেপরোয়া। তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা সাকসেস হব। সকল কাজেই দেখবেন, সকল, শুধু স্বাস্থ্যসেবা না, স্বাস্থ্যে বলবেন, শিক্ষা বলবেন, ফুডে বলবেন, সকল জায়গাতেই কিছু একটা অংশ, অত্যন্ত মিনিমাম অংশ, এরা দুর্নীতির সাথে জড়িত, এরা খারাপ কাজের সাথে জড়িত, এরা উদাসীনতার সাথে জড়িত, এরা অপকর্মের সাথে জড়িত। এইগুলাকে নিয়ন্ত্রণ করতে পারলে 2 to 5% মানুষ, তাহলে দেশটা নিয়ন্ত্রণ হবে আমি মনে করি। আচ্ছা, একটা বিষয় যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এখনও কিন্তু অনেক বাবা মায়েরা আসলে কনসার্ন আছেন ভ্যাকসিনেশনের ব্যাপারে। যদি আমি এই যে হ্যামের ভ্যাকসিনের কথাই বলি, তো সেইখানে যে অনেকেই আসলে চিন্তা করে যে এই যে নতুন যে ভ্যাকসিন দেয়া হচ্ছে 3 বছরের পরে যে বাচ্চাদের দেয়া হচ্ছে, তো এটার আসলে কোনো সাইড ইফেক্ট নিয়ে কিন্তু অনেকেই কনসার্ন, অনেক বাবা মা কনসার্ন। এটা আসলে আপনাদের কাছে সেরকম কোনো রিপোর্ট যায় কিনা আমি জানি না, কিন্তু আমরা জানি যে এরকম অনেক বাচ্চারাই কনসার্ন। না, এটা মানে ঘটনা ঘটতেই পারে। আমরা দেখেছি, আমি স্বাস্থ্যসেবা করি দীর্ঘদিন, আমি দেখেছি প্যারাসিটামল সিরাপ খেয়ে আমাদের কিডনি বিকল হয়ে অনেক বাচ্চা মারা গেছে। এখন কিন্তু সেই সুযোগটা নাই। এই যে ভ্যাকসিনগুলো সরকার আনতেছে, সেটা ইম্পোর্ট করতেছে বা সংগ্রহ করতেছে, এটা কিন্তু রিসার্চেবল। এগুলো কিন্তু ওই ধরনের জীবনহানির কোনো শঙ্কা নাই। তারপরে তো ধরেন এটা এর মধ্যে আবার প্রিজারভেশন আছে, স্টোরেজ আছে, আপনি তারপরে সাপ্লাই চেইন আছে, সমস্ত দিক খেয়াল করলে তাহলে আর আমাদের নেগেটিভ কিছু হবে না। এটা তো রিসার্চ হয়ে আসতেছে, আন্তর্জাতিকভাবে প্রমাণিত, WHO-র পারমিশন নিয়ে এই ভ্যাকসিনগুলো বাজারজাত হচ্ছে। তাহলে এইখানে আমাদের ওই অপারগত চিন্তা করতে, আমাদের চিন্তা করতে হবে কি, আপনি দেখবেন যে এই ভ্যাকসিনটা বাংলাদেশে আসার পরে ঠিকমতো স্টোরেজ হচ্ছে কিনা, কোল্ড চেইন মেইনটেইন হচ্ছে কিনা, স্টোরেজের সিস্টেমটা যদি মানে প্রসিডিউরটা যদি একটু জানতে চাই। এটা সরকারের সুন্দর আছে, আমি মনে করি সুন্দর আছে। সেই ক্ষেত্রে কিছু ম্যান টু টেম্পারেচারের কোনো আছে, কত টেম্পারেচারে রাখতে হবে সেই 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভ্যাকসিন আনতে হয়। সেই ভ্যাকসিনগুলা কোল্ড চেইন মেনটেন করে জেলা শহরে যায়, জেলা শহর থেকে উপজেলায় যায়, উপজেলার থেকে বিভিন্ন প্রতিদিন হয়তো উপজেলার থেকে আপনার এই স্বাস্থ্যকর্মীদের কাছে যায়। আমাদের ইউনিয়নে কিন্তু ওই ধরনের স্টোরেজের অনেক জায়গায় নাই। আমি এই নাই। কথাটাই বলতে চাচ্ছিলাম যে যেটা আমরা শহরে মানে বিভাগীয় শহরগুলোতে আমরা দেখি যে স্টোরেজের হচ্ছে এই ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু উপজেলা শহরগুলোতে সেই স্টোরেজটা পর্যাপ্ত আসলে পাচ্ছে কিনা, যে টেম্পারেচারে রাখা উচিত সেই এটা আমি মনে করি সরকারের যতটুকু আছে, আমার নলেজে যতটুকু আছে, আমাদের দেশের তো কমতি আছেই। আপনি যদি সারাদিন সমালোচনা করেন, কাজ করবেন কখন? তো যা আছে ওইটাকে যদি ঠিকমতো নেতৃত্বে এনে কনসেনমেন্ট, যার যার দায়িত্ব, আমরা যদি সে যার যার চেয়ারের থেকে আমরা কাজ করি, তাহলে যতটুকু আছে এটা কিন্তু ভালোই, আমি খারাপ বলবো না। তবে ইন্টারন্যাশনাল মানে কি না, ইন্টারন্যাশনাল মানে তো যাইতে আমাদের সময় লাগবে। সেই জায়গায় আমি আপনার মাধ্যমে সরকারকেও বলবো, যে জায়গায় ডিফিসিটগুলো আছে সেগুলো কারেকশন করতে হবে। আর আমরা যারা আছি সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা করি, আমাদের কারেকশনগুলা সরকারের তদারকি করলে আমরা আস্তে আস্তে ভালোর দিকে যাব। এই নিয়েই তো আমাদের ইয়েটা, ধরেন 885 জন বাচ্চা মারা গেছে ভ্যাকসিনের কারণে, এটা অত্যন্ত বেদনাদায়ক। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, এটা সরকারের কাজ করতে হবে, আমাদেরও কাজ করতে হবে। পাশাপাশি অন্যান্য যে চিকিৎসা ব্যবস্থাগুলা, আমি মনে করি প্রথম হলো প্রতিকার, তারপরে হলো আরেকটা হলো প্রতিরোধ। প্রতিকারটা কি, যে আপনি যদি এই যে রোগ ছড়ানোটা বন্ধ না করতে পারেন, তাহলে কিন্তু শুধু চিকিৎসা ডেভেলপ করে হবে না, প্রতিরোধ গড়ে তুলতে হবে, যে আমরা রোগ শোক যেন কম হয়। যেমন আমাদের WHO-র গাইডলাইন অনুযায়ী বাসস্থান নির্ণয় করতে হবে, জীবনযাপন করতে হবে, খাদ্য, চিকিৎসা সব কিছু যদি আমরা চর্চা শুরু করি, তাহলে কিন্তু এখানে একটা
মানে রোগ বিস্তারটা কমে গেল। পাশাপাশি যারা রোগী হয়েছে তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসা। তো এই যে এটা হঠাৎ করে ঘটনাটা ঘটছে, এটা রাতারাতিও কিন্তু বন্ধ হচ্ছে না। তবে সরকার ক্যাম্পেইন করেছে এবং টিকাগুলো দেওয়ার সাথে সাথেই তো কাজ করবে না। আমি মনে করি এই ক্ষতিটা আমাদের বড়, ভবিষ্যতে যদি না হয়, আমরা যদি শতভাগ টিকা নিশ্চিত করতে পারি। হামের ক্ষেত্রে প্রতিরোধমূলক স্টেপগুলো কি হতে পারে? প্রতিরোধগুলো স্টেপগুলো মানে সরকার এবং WHO এর গাইডলাইন অনুযায়ী বলা আছে, বাচ্চার 9 মাস থেকে 1.5 বছরের মধ্যে দুইটা ভ্যাকসিন দিতে হবে। হামের 9 মাস বয়সে দিবে এবং 15 মাস বা 1.5 বছর বয়সে একটা টিকা দিবে, তাহলে সারা জীবন সে নিরাপদ হয়ে যাবে। আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক উদাহরণ আছে যে আমরা পোলিও মুক্ত হয়েছিলাম, এখনো অনেকটা পোলিও মুক্ত, পোলিও রোগের কথা শুনি না। এরকমভাবে যদি আমরা নিবিড়ভাবে কাজ করতে পারি, শতভাগ সন্তানদেরকে যদি আমরা সময় মতো ভ্যাকসিনটা দিতে পারি, তাহলে এই ধরনের প্রাদুর্ভাবটা হবে না। এই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো। একটু যদি যুক্ত করি ডেঙ্গু প্রসঙ্গটা, এই যে হামের সাথে এখন কিন্তু মানুষের মধ্যে নতুন একটা আশঙ্কা তৈরি হয়েছে ডেঙ্গু প্রসঙ্গ, কারণ এই সিজনটাতে কিন্তু সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যায়। তো সেখানে কি আপনাদের পূর্ব কোনো পদক্ষেপ নেওয়ার আছে? আসলে তো মানে এইখানে সামাজিক আন্দোলন, আমরা এই প্রসঙ্গটা নিয়ে আবার আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটি বিরতি নিয়ে এসেছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে আমরা কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে যে কথাটি নিয়ে আসছিলাম, আসলে হাম তো একটা বড় একটা আশঙ্কার মানে আতঙ্ক একটা এই মুহূর্তে, তো এটার সাথে যুক্ত হয়েছে ডেঙ্গু, নতুন আতঙ্ক যুক্ত হয়েছে। কিন্তু আপনি যে কথাটি বলছিলেন যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ গড়ে তোলা সবার আগে প্রয়োজন, তো সেই প্রতিরোধমূলক ব্যবস্থা যদি বলি, সেই জায়গাতে হসপিটালগুলো আসলে এই মুহূর্তে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? হসপিটালে কিন্তু আমাদের জায়গায় চিকিৎসা ছাড়া কিন্তু অন্য কিছু নাই। একটা হচ্ছে টেস্ট, আর একটা ডাক্তারের কনসালটেন্সি এবং হসপিটালাইজেশন। এই তিনটা ছাড়া কিন্তু আমরা কিছু করি না। প্রতিকার তো আসবে সোশ্যাল সাইড থেকে আসতে হবে। রাষ্ট্র এটা সকল মানুষকে ইনভলভ করবে। ধরেন আমাদের নাতিশীতোষ্ণ দেশ, আমরা 6 ঋতুর দেশ আমাদের। এই সময়টা বিশেষ করে জুন মাসের পর থেকে অক্টোবর পর্যন্ত আমাদের একটা মহামারী টাইম, আমরা এই ডেঙ্গুর বিস্তারের জন্য আমরা আশঙ্কা করি এবং বিগত দিনেও তাই দেখা গেছে। কিন্তু এখন কিন্তু ডেঙ্গু সারা বছরই দেখতেছি, কম বেশি অল্প অল্প পরিমাণে দেখতেছি। এখন আবার ইদানিং বিস্তার লাভ করছে, এই সিজনটাতে একটু বেশি থাকে। বেশি কেন এটা আমি বলতেছি, এই সময়ে আমাদের বৃষ্টি বাদলা হয়, মানে যখন তখন বৃষ্টি হয়, রাস্তাঘাটের মধ্যে পানি জমে থাকে, আমাদের নদী নালাগুলো নর্দমাগুলো ভরে থাকে, নদী নালাগুলো ভরে গেছে, পানির প্রবাহ কম, সকল জায়গায় ময়লা আবর্জনা থাকে। সকল কিছু দিক চিন্তা করলে মশা উৎপাদনের একটা জায়গা তৈরি হয়, পরিবেশ তৈরি হয়। তাহলে এই পরিবেশের জন্য কি করতে হবে, আমাদের অপেক্ষাকৃত পরিষ্কার থাকতে হবে। আমাদের যে 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 জায়গায় ডোবা নালাগুলো আছে ওগুলোকে পরিষ্কার করতে হবে, ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। করলে এই ধরনের ইয়েগুলা হবে না। শহরে কি হয়, এই যে বিল্ডিং হচ্ছে, বিল্ডিংয়ের আশেপাশে রাস্তাঘাট একটু খাদা খন্দেক হয়ে গেছে, সেই সমস্ত জায়গায় কিন্তু মশার উৎপত্তিটা হয়। আমরা যদি এইখানে বৈজ্ঞানিকভাবে, মানে মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে এই পরিবেশটা যদি আমরা নিধন করতে পারি, মানে এই মশা উৎপাদনের পরিবেশটা যদি না থাকে, তাহলে ডেঙ্গুর বিস্তারটা কম হবে, প্রতিরোধ সম্ভব কিছুটা হলেও। এখন যারা আক্রান্ত হচ্ছে, কিন্তু আমি সেই জায়গাটায় আসতে চাচ্ছিলাম যে যেখানে আমরা হামের সময় দেখেছি, হাম যখন একেবারে প্রাদুর্ভাব যখন ছড়িয়ে পড়েছিল, ওই সময় কিন্তু হচ্ছে হসপিটালগুলোতে জায়গা দেয়া, প্রপার ট্রিটমেন্টটা আসলে একটু সহজ ছিল না, হিমশিম খাচ্ছিল। তো সেই জায়গাতেও সিট সংকুলান বলেন, ধরেন একটা সাধারণ আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে, সেই জায়গায় যদি কোনোটা বেশি বিস্তার লাভ করে, সেখানে কি আমাদের সরকারি বেসরকারি বেড দেওয়া হবে? এখনই আমার জানা মতে রোগীরা বেড পাচ্ছে না। এটা সরকারি এবং বেসরকারি দুই জায়গাতেই, সব জায়গায় ফুল ফিল আপ। তাহলে কি করতে হবে, তাহলে এটাকে প্রতিরোধটা করতে হবে না, আগে প্রতিরোধটা কমাই আনতে হবে।
কমায় আনাটা আগের কাজ, পরের কাজ হলো চিকিৎসা। যাদের জ্বর হচ্ছে শুরুতেই তারা অবজারভেশনে থাকবে। আমি মনে করি, আমি একজন স্বাস্থ্য ব্যবস্থাপক, তো আমি মনে করি যে একজন স্ট্যান্ডার্ড রেজিস্টার্ড ডাক্তারকে দেখাবে। তার পরামর্শ থাকলে তাহলে এই যে আমাদের যে জীবনহানি হয়, মারা যায়, মারাটা যাবে না। আমি মনে করি ডেঙ্গুতে মারা যাওয়ার মতো উপযুক্ত না। জি। কখন মারা যায়? যে অবহেলা করে, সময় মতো আসে না, তারাই কিন্তু মারা যায়। অর্থাৎ আমি বলতে চাই যে মানুষ যদি সচেতন হয়, যেমন ডেঙ্গু হয়ে গেছে, তখন যদি ডাক্তারের কাছে যায়, রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাইতে হবে। অবশ্যই ওই যে আমরা যারা বলি যে ফার্মেসিম্যান, কোয়াক, এদের কাছে যাওয়া যাবে না ডেঙ্গু চিকিৎসায়। তাহলে তারা যদি ভুলক্রমে অ্যান্টিবায়োটিক খাওয়ায় তাহলে ক্ষতি হবে। অতএব ডাক্তারের পরামর্শ যদি চলে, আমি মনে করি এই রোগটা থেকে আমাদের বাঁচার উপায় আছে। আর তার আগে আমাদের প্রতিরোধ করতে হবে যে কোনোভাবে যেন ডেঙ্গু রোগটা না ছড়ায়। যেমন ভ্যাকসিনের কথা বললাম, আমরা যদি শতভাগ বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিতে পারি তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আপনি দেখেন যে WHO তো বলছে যে এই বছর, এই গত 2-3 বছরের মধ্যে বাংলাদেশে এই প্রাদুর্ভাবটা যে দেখা দিছে, এটা অন্যান্য কোনো দেশে সাধারণত আমাদের এই দক্ষিণ এশিয়াতে হয় নাই। তো অর্থাৎ আমাদের যে ভুলগুলো আছে, ভুলগুলো যেন আর না হয়, সেইভাবে যদি আমরা কাজ করতে পারি সরকারি বেসরকারি পর্যায়ে, তাহলে মানুষের জীবন রক্ষা করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। জি, আর এই সময়টাতে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে এই যে সিটের বিষয়গুলো, আসলে পর্যাপ্ত সিট তো আসলে থাকে না, সেক্ষেত্রে রোগীর সংখ্যাটা যখন বেড়ে যায়, অন্যান্য রোগী তো থাকেই, ডেঙ্গুর সিজন বলেন বা এই যে হামের সিজনে, তখন ওই জায়গাগুলোতে হচ্ছে আপনারা কি করেন? আসলে যখন আপনি মহামারী আকার, মহামারী শব্দটা কিন্তু খুব খারাপ। জি। তাহলে মহামারী শব্দটা যেন না হয়। মহামারী হলে তো মানুষের থাকবে না। ডেঙ্গু রোগী ভর্তি করবেন না অপারেশনের রোগী ভর্তি করবেন, অপারেশনের রোগী ভর্তি করবেন না ক্যান্সারের রোগী ভর্তি করবেন, সেখানে কারাগারি তৈরি হয়ে যায় যে যতটুকু পারে। অর্থাৎ আমি বলবো যে আমাদের 6 ঋতুর বাংলাদেশ, কোন সময় কোন রোগ বিস্তার লাভ করতে পারে সেটা যদি আমরা প্রেডিকশন করতে পারি, তাহলে সরকারি বেসরকারি পর্যায়ে আমরা কমিটি করে, সরকার নিশ্চয়ই আমাদেরকে আওতায় নিয়ে আসলে, আমরা যদি সবাই সচেতন থাকি, এখান থেকে আমাদের কমে আনা সম্ভব। আর নির্মূল করার জন্য আমাদের নির্মূল করা তো শতভাগ সম্ভব নয়। তো আমরা যদি মনে করি যে আমরা সেই ধরনের কাজগুলো করি, তাহলে রুটিন মাফিক, তাহলে আমাদের এই জাতি অনেকটুকু রক্ষা পাবে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ইটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জি দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।